বাড়তি শুল্কারোপের নীতি থেকে সরে না আসার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই কাজ করছে তার প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসে অ্যালিনা হেবার শপথ অনুষ্ঠানে ট্রাম্প জানান, গাড়ি থেকে শুরু করে উৎপাদন শিল্পে আমেরিকাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে তার প্রশাসন কাজ করে যাবে। এদিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হলেও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া খুব গুরুত্বপূর্ণ বলে আবারও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার শুরু থেকে আলোচনায় রয়েছে গাড়ি শিল্প। বিষয়টি নিয়ে চলছিল তর্ক বিতর্ক। এর মাঝে গত বুধবার হোয়াইট হাউস জানিয়েছে, আমেরিকায় আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের উপর 25% শুল্ক প্রযোজ্য হবে, যা স্থানীয় পর্যায়ে উৎপাদনকে উৎসাহিত করবে। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে উল্লেখ করে সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, কার্যকরভাবে 25% শুল্ক আদায় করা হবে। পাল্টাপাল্টি শুল্কারোপের নেতিবাচক প্রভাব আমেরিকার উপর পড়বে না বলেও দাবি করেন প্রেসিডেন্ট। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার ইতিবাচক কথা হয়েছে বলেও জানান তিনি। Well, absolutely, but we had a very good conversation. Mark called me today at 10 o'clock. We put out a statement. We had a very, very good talk. He's going through an election now. কানাডা সহ বিভিন্ন দেশ এতদিন পর্যন্ত আমেরিকার কাছ থেকে অনেক সুবিধা নিয়ে এসেছে দাবি করে ট্রাম্প বলেন, তার প্রশাসন সেই সুবিধা দেয়া বন্ধ করে দেবে। Because, and I'm not referring to Canada, but many countries have taken advantage of us, the likes of which nobody even thought was possible for many, many decades, And, you know, that has to stop. We're going to end up with a very good relationship with Canada and a lot of the other countries. Some we probably won't. It won't be so pleasant. শুল্কারোপের ফলে কিছু দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জেনেও দেশের স্বার্থ বিবেচনায় নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান প্রেসিডেন্ট। এরই মধ্যে অনেক দেশ তার শুল্ক নীতির সঙ্গে একমত হয়েছে বলেও দাবি করেন তিনি। I think most countries are agreeing with me. They actually, many of them have actually apologized. They said, look, we have taken advantage. And I don't blame them as much as I blame. ট্রাম্পের যুক্তি হলো, অতিরিক্ত শুল্ক এড়াতে দেশে আরো বেশি কারখানা চালু হবে এবং গাড়ি উৎপাদনে আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে ছড়িয়ে থাকা অযৌক্তিক সরবরাহ চেইনের অবসান ঘটবে। Now we haven't had that for years. If you add up years, they haven't invested like that. And here we are in 2 months. We think we're up to close to $5 trillion of investment. They're going to build car plants. They're already building. Many of them have already started. নতুন গাড়ির ক্রেতাদের জন্য কর ছাড়ের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী যদি কেউ আমেরিকার তৈরি গাড়ির জন্য ঋণ নেন, তাহলে ওই ঋণের উপর প্রদত্ত সুদ ফেডারেল আয়কর থেকে বাদ দেওয়া যাবে। তবে এই ছাড় কিছুটা হলেও রাজস্ব কমিয়ে দেবে। So simple. It was never done. If you buy a car in the United States that's made in the United States, if it's manufactured here, when you borrow money, if you borrow money, you have interest payments. We're going to let you deduct the interest payment for income tax reasons. And এদিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা খুব প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, গ্রিনল্যান্ডে চায়না ও রাশিয়ার জাহাজ রয়েছে, যা ওয়াশিংটন, ডেনমার্ক বা অন্য কাউকে দেখভালের জন্য ছেড়ে দিতে পারে না। We need Greenland, very importantly, for international security. We have to have Greenland. It's not a question of, do you think we can do without it? We can. If you look at Greenland right now, if you look at the waterways, you have Chinese and Russian ships all over the place. And we're not going to be able to do that. We're not relying on Denmark or anybody else to take care of that situation. কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুজনের মাঝে অনেক বিষয়ে সমঝোতা হয়েছে। শুক্রবার সামাজিক মাধ্যমে এমন তথ্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ফ্লোরিডা যাওয়ার পথে সাংবাদিকদের বলেন, কানাডাকে তিনি সবসময় ভালোবাসেন। দেশটির নির্বাচন শেষে কার্নির সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে মার্ক বলেছেন, শুল্ক প্রত্যাহারে কোনো প্রতিশ্রুতি না দিলেও কানাডার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন প্রেসিডেন্ট। গত 14 মার্চ কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অবশেষে মার্ক কার্নি ফোনে কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, তাও আবার হোয়াইট হাউসের বিশেষ অনুরোধে। এমনটাই বলছে গ্লোবাল নিউজ। শুক্রবার ট্রাম্পের কথাতেই বেশ নমনীয় মনোভাব প্রকাশ পেয়েছে। হোয়াইট হাউসে তিনি বলছিলেন, কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। বলেন, অনেকেই আমেরিকার কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছে, অবশ্য তাতে তিনি অটোকে যুক্ত করতে চাচ্ছেন না। অর্থাৎ এতদিন কানাডাকে নিয়ে তির্যক মন্তব্য করলেও এদিন কিছুটা শোভনভাবে কথা বলেছেন। After the call, you seem to be much more positive about Canada than you've been in the past. No, I just think, I've always loved Canada. And
We had a very good conversation. সে সময় ফোনালাপের বিষয়ে বিস্তারিত না জানালেও পরে সামাজিক মাধ্যমে তিনি বলেন, কানাডার নবনিযুক্ত প্রধানমন্ত্রী কার্নির সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুজনের মাঝে অনেক বিষয়ে সমঝোতা হয়েছে। They've got an election going on, so we're going to meet after the election. Well, we'll be announcing it soon, but we have to bring pharmaceuticals, drugs and pharmaceuticals back into our country. পরে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কানাডাকে তিনি সবসময় ভালোবাসেন। দেশটিতে আসন্ন জাতীয় নির্বাচন শেষে কার্নির সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট। অন্যদিকে মার্ক বলেছেন, শুল্ক প্রত্যাহারে কোনো প্রতিশ্রুতি না দিলেও কানাডার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন প্রেসিডেন্ট। তাছাড়া আগামীতে অর্থনীতি এবং নিরাপত্তা নিয়ে গঠনমূলক আলোচনায় দুজন সম্মত হয়েছেন বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। সামরিক অভিযানের তথ্য ফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন। এই দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন বেশ কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তাও। ফাঁস হওয়া সিগন্যাল চ্যাটের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাবেক সামরিক পাইলটরা বলেছেন, নীতি নির্ধারকদের বেপরোয়া আচরণ পাইলটদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে সাবেক ও বর্তমান ফেডারেল কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় প্রতিরক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনে বিদ্রোহী হুথিদের লক্ষ্যবস্তুতে হামলার সামরিক পরিকল্পনা সিগন্যাল অ্যাপের গ্রুপ চ্যাটে ফাঁস হওয়ার পেছনে কারা দায়ী তা বের করতে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্লাইবার্ন বলেন, ফেডারেল কর্মকর্তাদের গ্রুপে একজন সাংবাদিককে যুক্ত করা কোনো দুর্ঘটনা হতে পারে না, আর যদি তা ভুলবশত হয়েও থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত। এ সময় ট্রাম্পের সমালোচনা করে ক্লাইবার্ন বলেন, ট্রাম্প হয়তো চান না যে দেশে কি হচ্ছে তা জনগণ জানুক। বৃহস্পতিবার ফাঁস হওয়া সিগন্যাল চ্যাট সংরক্ষণের নির্দেশ দেন ফেডারেল বিচারক জেমস বোসবার্গ। বিষয়টি সমর্থন করে সাবেক ফেডারেল প্রসিকিউটর বেরিট বার্গার বলেন, যদি কোনো কারণে চ্যাটগুলো মুছে যায় বা মুছে ফেলা হয় তবে সেটিও ফেডারেল আইনের লঙ্ঘন। এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পেন্টাগনের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং উদ্বেগ প্রকাশ করে বলেন, অত্যন্ত স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস সামরিক পাইলটদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে তথ্য ফাঁসের ঘটনাকে হালকাভাবে নেয় ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের ওপর ক্ষুব্ধ হয়েছেন মিলিটারি পাইলটরা। সিএনএনের প্রতিবেদনে বর্তমান এবং সাবেক ডিফেন্স কর্মকর্তারা দাবি করেছেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়াল্টজ এবং সিআইএ ডিরেক্টর জন র্যাডক্লিফের হাতে সামরিক তথ্য ফাঁস হওয়ার কারণে ভবিষ্যতে হুথিদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে যাবে। ক্যালিফোর্নিয়ার 4টি বিশ্ববিদ্যালয়ে ডিইআই কর্মসূচির আওতায় ভর্তি কার্যক্রমের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। শুক্রবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমান বলেন, তার ডিপার্টমেন্ট বন্ধ থাকলেও স্থানীয় এজেন্সিগুলো এই তদন্তে সহায়তা করছে। অন্যদিকে এবিসি ও ডিজনিতেও ডিইআই প্রয়োগের বিরুদ্ধে তদন্ত করছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন। শুক্রবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এফসিসি চেয়ার ব্র্যান্ডন কার। ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। ইউনিভার্সিটিগুলো স্টেট ও সুপ্রিম কোর্টের আইন লঙ্ঘন করছে এমন অভিযোগ এনে বলা হয়, জাতিগত বিদ্বেষীরা, বিশেষ করে ইহুদি বিদ্বেষীরা এখানে ঢোকার সুযোগ পাচ্ছে। প্রাথমিকভাবে ইউসিএলএ, ইউসি আরভাইন, স্ট্যানফোর্ড ও ইউসি বার্কলে এই 4টি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করছে ডিওজে। শুক্রবার এ নিয়ে কথা বলতে ফক্স নিউজে উপস্থিত হন এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমান। অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপন করা হয় একটি জরিপ তথ্য, যেখানে দেখা যায় গত কয়েক বছরে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ প্রকট আকার ধারণ করেছে। এর বিপরীতে সামাজিক একতা নিয়ে কাজ করা এডুকেশন ডিপার্টমেন্টের বিলুপ্তি কতটা যুক্তিযুক্ত এমন প্রশ্নের জবাবে সেক্রেটারি বলেন, স্থানীয় পর্যায়ে এর বিকল্প সংস্থাগুলোর মাধ্যমে কাজগুলো করা হচ্ছে। এছাড়াও ফেডারেল অনুদান পেতে গেলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষই নিজ উদ্যোগে এসব তদন্ত করবে বলে মনে করেন তিনি। এ সময় নারীদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণকে উৎসাহিত করা ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক গভর্নর গ্যাভিন নিউসমকে দেওয়া চিঠির বিষয়েও কথা বলেন সেক্রেটারি। এদিকে গত বছর ইউসিএলএ ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষী সমাবেশে যোগ দেওয়ায় বর্তমানে গ্রেফতার আতঙ্কে রয়েছে এখানকার অনেক কলেজ শিক্ষার্থীরা। আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিদেশি শিক্ষার্থীদের আটক ও ভিসা বাতিলের ঘটনায় তারা উদ্বিগ্ন।
কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলের মামলার শুনানি কোন আদালতে হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে তার মুক্তি প্রক্রিয়া আটকে গেছে। ট্রাম্প প্রশাসন মাহমুদ খলিলের বিচার চেয়েছে লুইজিয়ানার আদালতে। তিনি ওই স্টেটের অভিবাসী কেন্দ্রে আটক আছেন। অন্যদিকে খলিলের আইনজীবীরা আবেদন করেছেন তার বিচার যাতে নিউ জার্সির আদালতে হয়। শুক্রবার নিউ ইয়র্ক ফেডারেল আদালতের বিচারক মাইকেল ফারবিয়াজ বলেন, খলিলকে মুক্তি দেওয়ার আগে নিশ্চিত করতে হবে মামলার ইখতিয়ার লুইজিয়ানার আদালতের নাকি নিউ জার্সির আদালতের। ফলে সহসাই মাহমুদ খলিলের মুক্তির সম্ভাবনা নেই। আইসের হাতে ৮ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকেই লুইজিয়ানার একটি অভিবাসী আটক কেন্দ্রে বন্দী জীবন কাটাচ্ছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির সাবেক ছাত্র মাহমুদ খলিল। ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী আন্দোলনের এই নেতাকে দেশ থেকে বের করে দিতে চায় ট্রাম্প প্রশাসন। এই মামলা নিয়ে নিউ ইয়র্ক ফেডারেল আদালতে শুনানি হয়েছে শুক্রবার। খলিলের আটককে অবৈধ দাবি করে নিউ ইয়র্কে একটি হেভিয়াস পিটিশন দায়ের করা হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন এই মামলার কার্যক্রম নিউ জার্সি থেকে লুইজিয়ানায় নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই শুক্রবারের শুনানিতে আদালতের এখতিয়ার নিয়ে ধোঁয়াশা থাকাতে খলিলের মুক্তির বিষয়ে কোনো আদেশ আসেনি। ট্রাম্প প্রশাসনের এইরূপ আচরণকে বিপজ্জনক বলে দাবি করেছেন খলিলের আইনজীবী বাহের আজমি। So what they've done in court today is dangerous. What they're ultimately trying to do to so many student activists is chilling. আজমি আরও বলেন, ট্রাম্প প্রশাসন আদালতের এখতিয়ার নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, কারণ তারা তাদের অসাংবিধানিক আচরণের আইনি ফয়সালা ঠেকিয়ে রাখতে চায়। The government's motivation here is to delay and as much as possible the adjudication of the actual legality of their unconstitutional actions. এখতিয়ার নিয়ে প্রশ্নের নিরসন করে ইউএস ডিস্ট্রিক্ট জাজ মাইকেল ফারবিয়ার্জের আদালত খলিলের জামিনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবে বলে আশাবাদ জানান আজমি। But we're hopeful that he will decide this issue, this jurisdictional issue first. And then move very, very quickly to decide the bail motion. খলিলের আরেক আইনজীবী আর ACLU নিউ জার্সির এক্সিকিউটিভ ডিরেক্টর অমল সিনহা ট্রাম্প প্রশাসনের আচরণকে গণতন্ত্র বিরোধী, অবৈধ এবং অসাংবিধানিক বলে দাবি করেন। The egregious nature of what the government has done. It is anti-democratic, un-American, illegal, and unconstitutional. এদিকে নিউ জার্সির ফেডারেল আদালতের সামনে মাহমুদ খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে প্যালেস্টাইনপন্থী ছাত্র জনতা। পতাকা নেড়ে স্লোগান দিয়ে তারা দাবি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য খলিলকে শিকারের লক্ষ্যবস্তু করেছেন। So that they can dehumanize the issue, they can dehumanize the actors, they can dehumanize the people standing up as a means of going after every single one of us. Will we live in a democratic nation that upholds its values, its constitution and laws, or will we allow it to be reshaped into an authoritarian state? গাজায় হামলার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী আখ্যা দিয়ে গণহারে ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ পর্যন্ত ৩ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। স্টেট সেক্রেটারি মার্কো রুবিও সতর্ক করেন, প্যালেস্টাইনের সমর্থনে প্রতিবাদে জড়িত থাকার প্রমাণ পেলেই ভিসা বাতিল করা হবে। প্যালেস্টাইনে ইসরায়েলি হামলার প্রতিবাদ করায় এখনো পর্যন্ত ৩০০-র বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসন এসব প্রতিবাদ কর্মসূচিকে ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবেই দেখছে। পিএইচডি অধ্যয়নরত এক শিক্ষার্থীকে আটক করে তার ভিসা বাতিল করার বিরুদ্ধে বৃহস্পতিবার ম্যাসাচুসেটস স্টেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এক সংবাদ সম্মেলনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও আবারও জানিয়েছেন, প্যালেস্টাইনপন্থী প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভিসা বাতিল প্রক্রিয়া অব্যাহত থাকবে। Because you want to participate in movements that are involved in doing things like vandalizing universities, harassing students, taking over buildings, creating a ruckus, we're not going to give you a visa. শুধু তাই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুবিও। At some point I hope we run out because we've gotten rid of all of them, but we're looking every day for these lunatics that are tearing things up. দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে যথাযথ তদন্তের মাধ্যমে ভিসা বাতিলের এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের স্পোকসম্যান টমি ব্রুশ। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মসূচি বাধ্যতামূলক অনুসন্ধানে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ব্রুশ।
টমি ব্রুশ আরও বলেন, সন্ত্রাসবাদ বা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে এমন যে কোনো কার্যকলাপের প্রমাণ পাওয়া মাত্রই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ব্রুশ মনে করেন, প্রতিটি ভিসা সিদ্ধান্ত আসলে এক একটি নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত। যে কোনো পরিস্থিতিতে স্বাধীন বিচার বিভাগের উপর গুরুত্ব দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর। সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের উপর আঘাতের পরিপ্রেক্ষিতে শুক্রবার ওয়াশিংটনের জর্জ টাউন সেন্টারে এক সেমিনারে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন উদারপন্থী এই বিচারপতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে আইনের শাসন চ্যালেঞ্জ করে বক্তব্য দেওয়া হচ্ছে। এতে দেশের আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোণঠাসা হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে বিচার বিভাগ বলে শঙ্কা জানালেন সর্বোচ্চ আদালতের বিচারপতি সোটোমায়োর। 2024 সালের নির্বাচনে অভাবনীয় বিজয় নিয়ে ক্ষমতার পট পরিবর্তনে চলতি বছর ক্ষমতায় আরোহণ করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক বছর একের পর এক মামলায় হাজিরা দিতে আদালত পাড়ায় তাকে এতবার দৌড়াতে হয়েছে যে একটা সময় তিনি নিজেকে রীতিমতো আইনজ্ঞ হিসেবে জাহির করতে থাকেন। ওভাল অফিসে বসাটা নিশ্চিত হলে একে একে ট্রাম্পের উপর থেকে বিচার বিভাগের খড়গ কমতে থাকে। আর হোয়াইট হাউসে প্রবেশের পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান সহ বেশ কিছু নির্বাহী আদেশের বিষয়ে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে 130টির বেশি মামলা হয়েছে, যার মাঝে কিছু ঝুলে আছে সুপ্রিম কোর্টেও। রিপাবলিকান নেতৃত্বের টার্গেটে অভিশংসনের আলোচনায় থাকা ওয়াশিংটন ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গ সবশেষ ইয়েমেনে সামরিক অভিযানের তথ্য ফাঁস নিয়েও ক্ষোভ জানিয়েছেন গত বুধবার। তাতে ভীষণ চটে আছেন ট্রাম্প, কারণ এই বিচারক তাকে রীতিমতো নাজেহাল করে ছাড়ছেন। নিম্ন আদালতের এমন বিধিনিষেধ ঠেকাতে সুপ্রিম কোর্টে গিয়েও সুবিধা করতে পারেনি ট্রাম্প প্রশাসন। এমন প্রেক্ষাপটে শুক্রবার ওয়াশিংটনের জর্জ টাউন সেন্টারে আইনের শাসন শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উদারপন্থী বিচারপতি সোনিয়া সোটোমায়োর, যেখানে প্রথমেই তার কাছে জানতে চাওয়া হয় আইনের শাসন বলতে আসলে কি বোঝায়। মোটা দাগে স্বেচ্ছাচারিতা থেকে সাম্যের পরিবেশ তৈরি করাটাই মূলত আইনের শাসন। এই বিষয়ে অনেক সংজ্ঞা থাকলেও দেশের বর্তমান প্রেক্ষাপটে এই বিশ্লেষণকেই সামনে এনেছেন সোনিয়া। যে কোনো পরিস্থিতিতে আমেরিকায় নির্ভীক স্বাধীন বিচার বিভাগের উপর গুরুত্ব দিলেন সোটোমায়োর। সম্প্রতি বিচার বিভাগের উপর নানা আঘাতের প্রেক্ষিতে বর্ষিয়ান আইনজ্ঞ বলেন, নির্বাহী বিভাগে পরিবর্তনে ন্যায় অন্যায়ের মানদণ্ডে পরিবর্তন বাঞ্ছনীয় নয়, কারণ এতে নিয়ম ভাঙার প্রবণতা তৈরি হয় যা আইনের ভিত নাড়িয়ে দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নাম না নিয়ে তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব থেকে আইনের শাসন চ্যালেঞ্জ করে বক্তব্য দেয়া হচ্ছে। এতে দেশের আইন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোণঠাসা হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে গ্রহণযোগ্যতা হারাবে বিচার বিভাগ বলেও শঙ্কা জানালেন সর্বোচ্চ আদালতের বিচারপতি সোনিয়া সোটোমায়োর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির বিরোধিতা করেছেন মেক্সিকো, কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের মেয়ররা। শুক্রবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মেয়র ট্রেড সামিটে ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করেন তারা। মেয়রদের আশঙ্কা, প্রতিবেশী দেশগুলোর সাথে আমেরিকার অবাধ ও মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠিত না হলে মাঝারি ও ছোট পরিসরের ব্যবসায় ধস নামবে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত মেয়র ট্রেড সামিটে অংশ নিয়ে মেয়ররা জানান, ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় দেশগুলো দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। বিভিন্ন হারে শুল্ক আরোপের কারণে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন তারা। কলম্বাসের মেয়র অ্যান্ড্রিউ গিন্থার জানান, কানাডা এবং মেক্সিকোর মতো গুরুত্বপূর্ণ মিত্রদের বাণিজ্য যুদ্ধের নামে দূরে ঠেলে দেওয়ার পরিণাম ভালো হবে না। দেশগুলোর সাথে আমেরিকার অবাধ ও মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠিত না হলে মাঝারি ও ছোট পরিসরের ব্যবসায় ধস নামে বলেও আশঙ্কা জানান গিন্থার। ফেডারেশন অফ ক্যানাডিয়ান মিউনিসিপ্যালিটিজের প্রেসিডেন্ট রেবেকা ব্লি বলেন, শুল্ক আরোপের মাধ্যমে তিন দেশের ঐক্য হুমকির মুখে পড়েছে। বাণিজ্য যুদ্ধের নামে আমেরিকার সাথে মেক্সিকো এবং কানাডার সম্পর্কের অবনতি মেনে নেওয়া কষ্টকর দাবি করে ব্লি বলেন, অহেতুক বাণিজ্য যুদ্ধের কারণে পারস্পরিক সম্প্রীতি ধ্বংসের বিরোধিতায় দেশগুলোর মেয়ররা ঐক্যবদ্ধ আছেন। নর্থ ক্যারোলাইনার কলম্বিয়া সিটির মেয়র ড্যানিয়েল রিকেনম্যান বলেন, বাণিজ্য যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না। শুল্ক আরোপ বিষয়ে দুই দেশের সাথে আলোচনায় বসতে ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানান রিকেনম্যান।
এছাড়া প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্কের চাইতে মানবিক সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে জানান নিউ অরলিন্সের মেয়র লেটোয়া কন্ট্রেল। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছেন ব্যবসায়ীরা। মার্লিন ওয়ার্ডসের প্রেসিডেন্ট ড্রিউ গ্রিনব্ল্যান্ড জানান, তার প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পণ্য জার্মানিতে রপ্তানির সময় প্রায় 100% শুল্ক পরিশোধ করতে হয়। এতে পণ্যের উৎপাদন খরচ বেড়ে যায় বলেও জানান তিনি। তার দাবি, অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক আরোপ না করলে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে। যদিও ওয়াশিংটন ভিত্তিক ওয়াইন ব্যবসায়ী লিম ওয়ার্নার জানান, অতিরিক্ত শুল্ক আরোপে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করছে। ইউরোপের উপর নির্ভরশীল ওয়াইনের দাম বেড়ে গেলে দেশের ক্রেতারাই ক্ষতির মুখে পড়বেন বলেও জানান এই ব্যবসায়ী। ট্রাম্পের উদ্ভট পরিকল্পনায় দেশের মাঝারি ও ছোট পরিসরের উদ্যোক্তারা কঠিন পরিস্থিতির মুখে পড়বেন বলেও আশঙ্কা জানান তিনি। রাশিয়া ও চায়নার হাত থেকে গ্রিনল্যান্ডকে নিরাপত্তা দিতে ডেনমার্ক ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার সেকেন্ড লেডি উষা ভ্যান্সকে নিয়ে গ্রিনল্যান্ডের পিটুফিকে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় ডেনমার্কের সমালোচনা করে ভ্যান্স বলেন, গ্রিনল্যান্ডের নিরাপত্তার দিকে এখন থেকে আমেরিকার নজরদারি বজায় থাকবে। তবে ওই অঞ্চলে সেনা মোতায়েনের তাৎক্ষণিক পরিকল্পনা নেই বলেও জানান ভাইস প্রেসিডেন্ট। এ সময় নৌজাহাজ সহ গ্রিনল্যান্ডের সম্পদে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ভ্যান্স। সামরিক ও ভূরাজনৈতিক গুরুত্বের কথা বলে দায়িত্ব নেওয়ার পরেই গ্রিনল্যান্ডকে আমেরিকার দখলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর থেকেই ভূখণ্ডটির মালিকানা হাত বদল করতে ডেনমার্ককে বারবারই চাপ দিয়ে যাচ্ছেন তিনি। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো গ্রিনল্যান্ড সফরে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সঙ্গে রয়েছেন সেকেন্ড লেডি উষা ভ্যান্স। We have some interest in Greenland from the Trump administration, so we're going to talk a little bit about that. শুক্রবার ভূখণ্ডটির দক্ষিণে পিটুফিতে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি পরিদর্শনে যান ভাইস প্রেসিডেন্ট। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা। ঘাঁটিটি পরিদর্শনকালে আর্কটিক সার্কেলের প্রতিকূল পরিবেশে তাদের সেবা দেওয়ার জন্য সেনাদের ধন্যবাদ জানান জেডি ভ্যান্স। এরপর তাদের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান ভাইস প্রেসিডেন্ট। এ সময় গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় ডেনমার্কের সমালোচনা করে তিনি বলেন, এ কারণেই এই অঞ্চলের নিরাপত্তা জোরদারে মনোযোগী হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Our message to Denmark is very simple. You have not done a good job by the people of Greenland. You have underinvested in the people of Greenland, and you have underinvested in the security architecture of this incredible, beautiful landmass filled with incredible people. ভ্যান্স বলেন, গ্রিনল্যান্ড হস্তান্তরের আলোচনায় নুকের জনগণের দাবি দেওয়া বিবেচনায় রাখা হবে, তাই এখনই এখানে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি। The Greenlanders are going to choose through self-determination to become independent of Denmark, and then we're going to have conversations with the people of Greenland from there. We do not think that military force is ever going to be necessary. ভ্যান্স বলেন, বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে চায়না ও রাশিয়ার মতো দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিরাপত্তা হুমকি দেখা দিলে শক্তি প্রদর্শনে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেন ভাইস প্রেসিডেন্ট। We want to have good relationships with everybody. That includes even, to the extent possible, the Chinese and the Russians. But part of having good relations is showing your strength when you have to. অন্যদিকে শুক্রবার গ্রিনল্যান্ডের ইতিহাসে কনিষ্ঠতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়েন্স ফ্রেডেরিক নিলসন। বিজয়ের পর নুকের টাউন সেন্টারে নিজের প্রথম সংবাদ সম্মেলনে নিলসন গ্রিনল্যান্ড নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আমাদের সংলাপে বসতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রথমে আমাদের নিকটতম মিত্রদের সঙ্গে সংলাপে অংশ নেব। বর্তমান পরিস্থিতির কারণে আমাদের আরও কাছাকাছি হতে হবে। প্রথমে ডেনমার্ক এবং তারপরে আমেরিকার সাথে আলোচনা করা হবে। সংলাপ ছাড়া আমরা একেবারেই কোনো সমাধানে পৌঁছাবো না। এ সময় নতুন প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, গ্রিনল্যান্ডের জনগণের। আমেরিকার সাথে ভূখণ্ডটির দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে নিলসন বলেন, এর আগে কোনো সময় সার্বভৌমত্ব নিয়ে এতটা চাপের মধ্যে পড়েনি গ্রিনল্যান্ড। তাই এর মর্যাদা নষ্ট না করতে আমেরিকার নতুন প্রশাসনের কাছে আহ্বান জানান ফ্রেডরিক নিলসন। জেডি ভ্যান্সের গ্রিনল্যান্ড সফর নিয়ে তার মতামত জানতে চাওয়া হলে নিলসন বলেন, তারা যে সামরিক স্থাপনা পরিদর্শনে এসেছেন সেখানে কোনো নির্বাচিত সরকার নেই, ফলে ভাইস প্রেসিডেন্টের সফরটি মিত্র দেশের প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন করছে না বলেই মনে করেন প্রধানমন্ত্রী নিলসন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।